প্রিয় দর্শক, স্বাগতম। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি এবং রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই হাবিব ভাইকে দিয়ে। হাবিব ভাই, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে গেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে গেছে, ক্লাস পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না। তো এই যে শিক্ষকদের আন্দোলন, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভাষণের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। তোমার অত্যন্ত প্রিয় ছোট বোন মুক্তাকে শুভেচ্ছা। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধর্মঘট করছে, ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, সবকিছু বন্ধ। কেন হলো? এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? এত বছর ধরে তো আমরা দেখি নাই। এমন একটা জিনিস কিছু সৃষ্টি হয়েছে বিধায়ী কিন্তু শিক্ষকরা আজকে তারা আন্দোলন নেমেছে। এর ভিতরে আবার দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবার দুই পক্ষের মারামারি চেয়ার দেখলাম। এটা কোথায় যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছে? একদিকে বেনজির কাণ্ড, আরেকদিকে আজিজ কাণ্ড, আরেকদিকে আজকে আমি শুরুই করতে চেয়েছিলাম এইটা দিয়ে, কিন্তু আপনি যখন বলেই ফেললেন। দেখেন কি ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। চিন্তা করেন যে বাংলাদেশের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাহেবের ছেলে আসিফের দেশ ত্যাগ, ডেপুটি স্পিকারের ছেলে দেশ ত্যাগ, 200 কোটি টাকার এই ফাঁকি, ট্যাক্স ফাঁকি। এবং এই ছেলে উপজেলা পৌরসভা নির্বাচনের সময় তার চাচা বাতিন সাহেবকে নাস্তানাবুদ করে ছেড়েছে। উপজেলা নির্বাচনে তাই একই কাজ করেছে। সংসদ নির্বাচন তো সাইদ ভাই জিতেই গেছিল, সেখানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো এরা এত দুর্নীতিবাজ, এত দুর্নীতি করার পরে এরা কীভাবে মানুষের মুখ দেখায় আমি এটা বুঝে পাই না। আজকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে এটা আমাদের দেশের লজ্জার ব্যাপার একটা। কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে এরকম করবে? তার এখানে মারামারি ধরাধারি এগুলি হবে কেন? এবং আমার মানে আজকে আমার কয়েকদিন তো মনটা খুব খারাপ। গতকাল টেলিভিশনে দেখলাম যখন কোথায় আছে এস আলমের 3,000-4,000 কোটি টাকার মতো তার হলো ভ্যাট, এটা দুদক সেটা যাওয়ার জন্য তাদের উপরে নোটিশ দিয়েছে। হাইকোর্ট সেটা বন্ধ করে দিল, আমরা নিল না এবং এটা নেওয়া যাবে না, চাওয়া যাবে না। রে কোন দেশ এটা? এই এস আলমগুলো বাংলাদেশের মালিক হয়ে গেছে। এর আগে প্রধান বিচারপতির সমন্বয় যে বেঞ্চ, সেই বেঞ্চ বললো যে এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না। আর আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি কথা বলার কারণে আমার 5 মাস সাজা হয়েছিল, আমি আপিল করতে চেয়েছিলাম না। তারপরে আমার ব্যারিস্টার, আমার উকিল কাজল কুদ্দুস কাজল আপিল করেছিল, আমার সাজা কমিয়ে দেয়নি, আমাকে মাফও করে নেই। আর এস আলম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না। কে করলো? প্রধান বিচারপতির সমন্বয় বেঞ্চ। কালকে কোর্ট দুর্নীতি এই ব্যাপারে কথা বলা যাবে না। দেশটাকে কয়েকটা মানুষের কাছে বিক্রি হয়ে গেছে নাকি? এই দেখেন আজকে পেপারে আছে, দেখেন এনএন টেক্স 3,359 কোটি, বিসমিল্লাহ গ্রুপ 604 কোটি টাকা, এস আলম গ্রুপ 2,283 কোটি টাকা, নাসা গ্রুপ 261 কোটি টাকা। তো সব ব্যাংক ইন্টারেস্ট মাপ, ব্যাংক ইন্টারেস্ট মাপ। জনতা ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক মাপ করে দিচ্ছে। কার টাকা? এই যে লুটপাটটা করতেছে, সেই দেশে একটা চোর, একটা ডাকাতের দেশে আমরা বসবাস করতেছি। সেই দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয় দিনের পর দিন, বিনা কারণে, কোনো কারণ ছাড়া। একটা টাকা তসরুপ হয়নি, দেখে নাই, চোখে দেখে নাই। বিদেশে যাওয়ার পর্যন্ত তার নিষেধ। আর এখন সব চোরগুলি সব চলে যাচ্ছে। কথায় কথা বলা হচ্ছে সরকার কি জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে এইটা। এবং আজকেও দেখলে বুদ্ধিজীবীদের, কিছু বুদ্ধিজীবী, বাংলাদেশ অতিরিক্ত কিছু বুদ্ধিজীবী সম্মান করতে ইচ্ছা করে না। এত বড় চোর, এত বড় চুরি, এত বড় ঘটনার পরেও সমর্থন করে বলছে কি সরকার কাউকে ছাড় দিচ্ছে না। সরকার কাকে ধরলো? সরকার এইটাকে, এই ডেপুটি স্পিকারের ছেলেকে 22 সালে ধরার কথা সরকারের নির্দেশ, 22 সালে আজ পর্যন্ত ধরে নাই। এটা নিয়ে বিরাট কেন অত বড় কাহিনী সংক্ষেপে যেটা বললাম, এই হলো কাণ্ড দেশের। সেখানে বিরোধী দলকে গ্রেপ্তার করছেন, কথায় কথায় আন্দোলন করতে গেলে খবর আছে, এইটা খবর আছে, সেইটা খবর, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তাই আজকে সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, আজকে শিক্ষকরা কেন আজকে রাস্তায় নামছে? এই যে কয়েকটা দিন চলে গেল,
ছাত্রদের ক্ষতি হলো না, এই ক্ষতির দায়টা কে নেবে? এই ক্ষতির দায় কে নেবে? তা এই সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত না, সেই কারণে এই ক্ষতি হলোই বা কি না হলোই বা কি। আপনি দেখেন এই যে অ্যাগ্রো ফার্মের পিছনে কি বেরোচ্ছে সবার, বেরোচ্ছে এটা নাকি একটা ডিআইজির টাকা। সারা বাংলা যেখানে হাত দিচ্ছেন সেখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এরকমভাবে চুম্বকের সাথে যেমন খুচরা টাকা উঠে আসে, যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি এমনভাবে আসে যে আপনার এখান থেকে বের হয়ে আসার আপনার উপায় নেই। এই একটা অবস্থা দেশ চলছে। আমাদের কি বলবো, এর ভেতরে আবার নতুন করে আবার সমস্ত বিতর্ক শুরু হয়ে গেছে এবং এইটাকে ঢাকা দেওয়ার জন্য আবার নতুন করে কিছু জিনিস সামনে নিয়ে আসতেছে, যেন এই সমস্ত চুরি চারটা এগুলি নিয়ে যেন কথা বলা বিরোধী দল বন্ধ করে। আবার নতুন একটা ইস্যু আজকে দেখলাম, সেটা আমি এই পাঠে বলতে চাচ্ছি না। ধন্যবাদ। জি, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে শিক্ষকরা বলছেন যে প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদেরকে জিম্মি করা হয়েছে এবং আজকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধ্যাদেশের চলে, তো এই সরকারের এই পেনশন স্কিম কেন তাদের উপরে বহাল হবে বা তাদেরকে চাপিয়ে দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক হাবিব ভাইকে এবং যারা দেখছেন বাংলা ভিশন, সবাইকে সালাম শুভেচ্ছা। দেখুন, সার্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত যে প্রত্যয় স্কিম, এটা বাতিলের দাবিতে ওনারা কর্মবিরতি করছেন। আমি প্রথমেই বলবো যে তারা যে আন্দোলনটা করছেন, এই আন্দোলনের দিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে, ঠিক আছে? এই আন্দোলনের মধ্য দিয়ে প্রথমেই বলতে চাই, একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, অনেকে যে বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে সরকার নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা যে মিথ্যা এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং কারা পেনশন স্কিমে থাকবে কি থাকবে না সেটা কিন্তু ঠিক করেন সরকারের নির্বাহী বিভাগ। এখন পর্যায়ক্রমে কিন্তু সবাইকেই এই পেনশনের স্কিমের আওতায় আনা হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন আপনি যেটা বলতেছেন যে তাদের যদি কোনো দাবি দেওয়া আদায় থাকে, দাবি থাকে, সেটা তারা আন্দোলন করবেন, কিন্তু এখানে সরকার যেহেতু সার্বজনীন পেনশন স্কিম, একটা সার্বজনীন, যেটা কিনা সবার জন্য প্রযোজ্য, অতএব এখানে সবাইকে পর্যায়ক্রমে সেখানে ইনক্লুড করা হবে। এটাই হলো সার্বজনীন পেনশন স্কিমের আওতা। স্কোপ কারা কারা থাকবে সেটা তো তার নামেই তো প্রমাণ করা হয়ে গেছে। অতএব আমি মনে করি যে শিক্ষকরা, কারণ বর্তমান সরকার কিন্তু যে 4 মেয়াদে ক্ষমতায় আছে, শিক্ষকদের প্রতি যথেষ্ট সহনশীল, যথেষ্ট তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে এবং দিচ্ছে, শিক্ষকরা যথেষ্ট ভালো আছে। এবং আমি মনে করি যে শিক্ষকদের এরকম কঠোর আন্দোলনে না গিয়ে তার থেকে সরে আসা উচিত। হ্যাঁ, তাদের আন্দোলন করার অধিকার তাদের আছে, করতেই পারে, কিন্তু আমি মনে করি যে তাদের বুঝতে হবে যেটা যৌক্তিক নাকি অযৌক্তিক। যেহেতু এটা সার্বজনীন পেনশন স্কিম, এখানে তো ক্রমান্বয়ে সবাই আসবে, ইনক্লুড হবে। অতএব এখানে তো আর অন্যরা, তাহলে তো সবাই মিলে, এখন এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত সার্বজনীন পেনশন স্কিম, এটা এমন একটা স্কিম সারা পৃথিবীতে আছে। অতএব ওনাদের এটা, আমার মনে হয় এটা অযৌক্তিক, আমি বলবো। আর এখানে হাবিব ভাই অনেকগুলো কথা বলেছেন, যেটা আমি মনে করি উনি দুর্নীতি নিয়ে ধান বানতে শিবের গীতের মতো। একটা কথা আছে না, ওই যে গ্রাম দেশে একটা কথা আছে না, চালুনি চালুনি সুইকে বলে সুই তোর পিছনে ফুটো, অথচ চালুনির পিছনে কিন্তু অসংখ্য ফুটো। সেরকম বিএনপির অবস্থা হয়েছে সেরকম। আজকে ঠিক আছে, ওনারা বর্তমান সরকারের আমলে কারা কারা দুর্নীতি করছে না করছে সেটা নিয়ে ওনারা মাঠ গরম করতেছে, টকশোতে এসে অনেক বকাবাদ্য করতেছে। দুর্নীতি কি বর্তমান সরকার কি কাউকে বলেছে দুর্নীতি করতে? বলেনি। আমরা বরং শেখ হাসিনা সরকারের আমলেই এই যে একটানা 4 বার, বিশেষ করে আমি বলবো দুর্নীতি, মাদক এবং জঙ্গিবাদী, 3টার বিরুদ্ধে 0 টলারেন্স। আগে বিএনপির আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতি ছিল তখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছিল দুর্নীতি, এবং দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে, যেটা কিনা বিশ্ব স্বীকৃত। কিন্তু তখন বিএনপির আমলে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো কিন্তু ধামাচাপা দিত তারা। আর আওয়ামী লীগের আমলে হয় কি, তা যেই করুক দুর্নীতি, যে দলেরই করুক, সরকারের যেখান থেকে যে দায়িত্ব থেকে করুক না কেন, এগুলোকে ধামাচাপা দেওয়া হয় না। এবং এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত স্ট্রং এবং গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী, স্বাধীন,
ফলশ্রুতিতে এবং সরকারও খুব আন্তরিক, বিচার ব্যবস্থা স্বাধীন, অতএব এখানে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে না, অন্তত শেখ হাসিনার সরকারের আমলে। যার কারণে কোনো কিছুতে ছাড় দেওয়া হয় না দেখে এগুলা সবাই জানছে এখন বেশি। আগে যেরকম আমরা একটা জিনিস আমরা জানতে পেরেছি যেগুলো, তারপরও মিডিয়ার মাধ্যমে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক এবং কোকো কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছে, এবং পরবর্তীতে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে সেই টাকা ফেরত এসেছে। তারপর হাওয়া ভবনের নামে যে ছায়া সরকার গড়ে তুলেছিল তারেক জিয়া, এবং সেটা ছিল সেকেন্ড সরকার বাংলাদেশের, তার মাধ্যমে যে দুর্নীতি করেছে, 400 সুটকেস সৌদি আরবে নিয়ে গেছে বেগম জিয়া যখন সৌদি আরবে যায়। এরকম বহু ঘটনা আমরা জানি। বিএনপির আমলে দুর্নীতির কাহিনী বললে আরব্য রজনীর গল্পের মতো রাতের পর রাত শেষ হবে, কিন্তু দুর্নীতির কাহিনী শেষ হবে না, সেটা আমরা জানি। এরপরে বেগম খালেদা জিয়া 2002-2003 অর্থ বছর এবং থেকে 2006-2007 অর্থ বছর পর্যন্ত উনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, এবং ওনার আমলের যে অর্থমন্ত্রী তিনিও করেছেন 2002-2003 থেকে 2006-2007 অর্থ বছরে 1,33,14,710 টাকা সাদা করেছেন, কালো টাকা সাদা করেছেন বেগম খালেদা জিয়া। কি জন্য? এই জন্য তিনি কর দিয়েছেন 33,87,000 টাকা। এবং ওনার আমলে অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, উনিও করেছেন, ওনারা তখন ক্ষমতায়। এই হলো ওনাদের অবস্থা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওনারা কি করেছেন, কি না করেছেন। দুর্নীতি যেমন করেছেন, ঠিক তেমনি 21শে আগস্টের গ্রেনেড হামলা মতো ঘটনা ওনারা ঘটিয়েছেন শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে নেতৃত্ব করার জন্য, বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য। এগুলো তো সব ওনাদেরই সব প্রমাণিত। আর সবচেয়ে বড় কথা হলো যে বেগম খালেদা জিয়া, উনি একজন বয়োবৃদ্ধ নেত্রী, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বিরুদ্ধে তো দুর্নীতি প্রমাণিত হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, এবং এতিমের অর্থ আত্মসাৎ করেছেন, প্রমাণিত, এগুলো আইনি প্রমাণিত। অতএব দুর্নীতি এবং বেগম খালেদা জিয়ার মামলা সাজা হওয়ার ঠিক আগে আগে ওনারা কি করলেন, ওনাদের দলের যে দুর্নীতির যে ক্লজ ছিল একটা 7 সম্ভবত, ওইটা ওনারা বাতিল করে দিলেন। হ্যাঁ, সেটা দিয়েও ওনারা প্রমাণ করে দিলেন যে ওনারা কতটা দুর্নীতি পরায়ণ দল, এবং ওনারা কতটা দুর্নীতি পরায়ণ সংগঠন, কতটা দুর্নীতি পরায়ণ ছিলেন ওনারা। আজকে আজিজ বেনজির সাহেবদের কথা বলা হয়, ঠিক আছে, আজিজ হোক, বেনজির সাহেব হোক, অথবা মতিউর হোক, যেই হোক, তাদের যে অপরাধ বা তারা যে অপরাধ করছে বলে অভিযোগ আসছে, সেগুলো তো তদন্ত হচ্ছে। প্রাইমারি ফেসি মিডিয়া আউট হলে অবশ্যই সেগুলো বিচার আনতে কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। তাদের যদি অপরাধ প্রমাণিত হয় তাদের শাস্তি হবে। সেই ব্যাপারে সরকার তো জিরো টলারেন্স, আমরা তো কাউকে বাঁচাতে যাচ্ছি না। আর সরকার কি তাদেরকে বলেছে যে আপনারা দুর্নীতি করেন? প্রশাসন কি বলেছে? তারা কি আওয়ামী লীগের কোনো পদধারী লোক? তা তো না। আমার কথা হলো যে দুর্নীতি যারা করে, একটা হলো অভাবের দুর্নীতি, একটা স্বভাবের দুর্নীতি। অভাবের দুর্নীতি আপনার দূর করা যায়, কিন্তু স্বভাবের দুর্নীতি যেটা, সেটা কিন্তু দূর করা যায় না। সেটা যত টাকার মালিক হোক, সে ওই দুর্নীতি করবেই। কিন্তু শেখ হাসিনার সরকারও জিরো টলারেন্স, দুর্নীতি যেই করবে। আজকে আমরা যে কথাটা বলতে চাই, আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি দেখুন আমাদের দেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বিরুদ্ধেও কিন্তু অনিয়ম এবং দুর্নীতির মামলা চলেছে, এবং একটা প্রমাণিত হয়েছে একটা মামলা। সেই মামলা দিয়েছে কে? গ্রামীণ ব্যাংক, এবং দিয়েছে গ্রামীণ ব্যাংকের যে কর্মচারী কর্মকর্তারা দিয়েছে তাদের অর্থ আত্মসাতের। কিন্তু উনি তো বিশ্বখ্যাত ব্যক্তিত্ব, এবং নোবেল বিজয়ী। ওনার বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা চললো, প্রমাণিত হলো, সেটা নিয়ে কিন্তু এত ধুম্রজাল হলো না, কেউ হইচই করলো না, চুপচাপ মনে হয় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। উনি তো শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, ওনার দুর্নীতি করাটা তো আরো বেশি বেখাপ্পা, এটা তো মানুষ আরো মেনে নিতে পারে না। আমি আপনাকে আরো বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী যে সিনেটর বব মেনেন্ডেজ এবং তার স্ত্রী নাদিন, তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এবং এই বব মেনেন্ডেজকে, সে প্রভাবশালী সিনেটর, এবং তার কিন্তু হস্তক্ষেপেই কিন্তু বাংলাদেশের র্যাবের উপর স্যাংশন এসেছে। তারা কি করেছিল? তারা নিউ জার্সির 3 ব্যবসায়ীর কাছ থেকে নগদ, স্বর্ণ, অর্থ এবং বিলাসবহুল গাড়ি ঘুষ নিয়েছিল। এটাও কিন্তু, এবং সারা পৃথিবীতে দুর্নীতিতে শীর্ষস্থানীয় 2টা দেশ হলো সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সবচাইতে বেশি। এগুলো আমার কাছে তথ্য উপাত্ত আছে। এখন আমার কথা হলো যে ঠিক আছে, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? আমরা কিন্তু সেটাতেই বিশ্বাসী, সুশাসনে বিশ্বাসী, এবং জননেত্রী শেখ হাসিনাও সেই চেষ্টাটাই করছেন। এখন দুর্নীতির ঘটনাগুলো এখন প্রকাশ হয় বলে সবাই জানে, গণমাধ্যম স্বাধীন, যার কারণে মানুষ জানছে, বিচারও হচ্ছে এবং হবে। ভাই, আপনি বলেছেন যে সরকার কি বলেছে কাউকে দুর্নীতি করতে, একটা প্রশ্ন করেছেন। আর একটা বলছেন যে বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। প্রাতিষ্ঠানিক জিনিসটা কি সেটাকে বুঝতে হবে।
বিএনপির আমলে বিএনপি বলে না তুমি দুর্নীতি করো, আর আওয়ামী লীগের আমলে সংসদে পাশ করে বলা হলো তুমি দুর্নীতি করো। কোনটা? কুইক রেন্টাল, বিদ্যুৎ খাতে বলেই দিল, আইন পাশ করে দিল, যেমন ইচ্ছা তেমন রেট বসাবে, যেমন ইচ্ছা তেমন বিদ্যুৎ উৎপাদন করবে, উৎপাদন করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে, না করলেও দিতে হবে, ফার্নেস অয়েল নিয়ে এসে বিক্রি করে দেবে, ডিজেল নিয়ে এসে বিক্রি করে দেবে, ট্যাক্স ফ্রি নিয়ে এসে। এটা প্রাতিষ্ঠানিকভাবে সংসদে পাশ করে দিল দুর্নীতি করা যাবে। আর পাশাপাশি এই বিএনপি আমলটি করেছিল, করেনি, সরকার বর্তমান সরকার করেছে। আর সরকারি কর্মচারী কর্মকর্তারা এই যে দুর্নীতি লাগামহীনভাবে করছে, সেখানেও এই সরকারি প্রাতিষ্ঠানিকভাবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দিল। বলল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো রকমের সম্পদের হিসাব দাখিল করার প্রয়োজন নেই, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা যাবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লাগবে। তো কি হলো? প্রাতিষ্ঠানিক কারা দিল? বিএনপি আমলে কেমন হয়েছে? আর একটা কথা যেটা বলে, এটা আমার খুব কষ্টও লাগে, যে ম্যাডাম খালেদা জিয়াকে বলে যে তুমি একটা কাঁচ সাত করে রেখেছে। হাই রে হাই, মিথ্যা তো এটা শেষ থাকে। আমি বারবার বলেছি, যেখানে কোনো তার সম্পৃক্ততা নাই, কিচ্ছু নাই, যেখানে টাকাও টাকা জায়গায় রয়ে গেছে। ডক্টর ইউনূসের কথা বলতে, ডক্টর ইউনূসের কোনো টাকা মেরে খায়নি। তারই নিয়োগকৃত কর্মচারীদের যে সমস্তগুলি বোনাস দেওয়ার কথা ছিল, ভাতা দেওয়ার কথা ছিল, অভিযোগ দেওয়ার, সেইগুলি দেয়নি। তো সেটাও তার কিছু লোককে বঞ্চিত করেছে। আর এখানে তো ম্যাডাম যা কাউকে বঞ্চিত করে নাই। এটা কোনো কর্মচারীর টাকা না, এটা দেশের টাকা না, মানুষের টাকা না, বিএনপির বাপের টাকা না, আওয়ামী লীগের বাপের টাকাও না। এই টাকাটা শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি ধরে রাখার জন্য ম্যাডাম যখন 91 সালে কুয়েতে গেছিলেন, তখন কুয়েতের আমির একটা চেক দিয়েছিলেন। সেই সময় ডলার ভাঙালে টাকা হয়েছে 4,61,00,000 টাকা। এইটা ম্যাডাম খালেদা জিয়ার এখানে কোনো দায় নাই। এইটা তৎকালীন ম্যাডাম খালেদা জিয়া যিনি ছিলেন সংসদ, ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন কামরুদ্দিন সিদ্দিকী, ওনারা নিয়ে এসে 91 সালে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলেন। সরকারি কোনো টাকা সোনালী ব্যাংকে আসে? সরকার যদি কোনো সরকারকে টাকা দেয়, সেটা বাংলাদেশ ব্যাংকে আসে। এই জায়গায় বুঝতে হবে। সোনালী ব্যাংকে দিল, সোনালী ব্যাংকে যখন অ্যাকাউন্টটা করে, এই সময় কামরুদ্দিন সিদ্দিকীর আছে ফর্ম, অরিজিনাল ফর্ম না, ডুপ্লিকেট ফর্ম, ফটোকপি করা ফর্ম। তারপর তখন ম্যাডাম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী মাত্র, তখন রাষ্ট্রপতি হয়তো সরকার। সেখানে অ্যাকাউন্টটা কি করলেন সোনালী ব্যাংকে? প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড। আরে প্রাইম মিনিস্টার কোনো ক্ষমতাই তো নাই, উনি টাকা দিতেও পারে না, টাকা গ্রহণও করতে পারে না, ওনার নামে কোনো ফান্ড হতে পারে না। তারপরে সেই টাকাটা তখন 93 সালে গিয়ে ম্যাডাম সেই টাকাটা 2 ভাগ করে 1 ভাগ দিলেন মোস্তাফিজুর রহমানকে, সেটা নিজের বাগেরহাটে অবকাঠামো তৈরি করছে, সেটা মামলা হয়নি। আরেকটা দিলে জিয়া চ্যারিটেবল ট্রাস্টকে। এইটা হলো কবে? ম্যাডাম খালেদা জিয়া কবে ক্ষমতাবান হলেন? 91 সালের 19শে সেপ্টেম্বর আমরা সংবিধান সংশোধন করে সংসদে, রাষ্ট্রপতি সরকার থেকে সংসদে গণতন্ত্র এসেছে। এই মাত্র এইটা হলো তার ঘটনা। এরপর সে টাকা জমি কিনেছিল 2,33,00,000 টাকা, ইন্টারেস্ট বাড়ার করা হয়েছিল। সেখানে জমি কিনেছিল 3,35,00,000 টাকা। সে সরফুদ্দিন নাম ভদ্রলোক, সেই আমেরিকা থাকে, উনি পরে জমি রেজিস্ট্রি করে আদায় করে সেই টাকা আবার ফেরত অর্ফানেজ ট্রাস্ট দিয়েছে। তুমি টাকা চুরি করে খেলো কোথায়? দেখেও নাই, ছয়ও নাই, চেহারাও দেখে নাই, কোনো শিক্ষিতার নাকি প্রতিদিন একই গান, চুরি গাড়ি দিয়ে ঢাকা যায়। আরেকটা কথা বলি, এই যে সরকারি কর্মকর্তাদের এই করছে, কোনটা করছে সরকার? এই যে আজকে কত বছর ধরে 15.5 বছর ক্ষমতায়, বলতে পারবে সরকার একজন দুর্নীতিবাজকে ধরেছে? এ সবগুলো মিডিয়া ধরেছে, সবগুলো মিডিয়াতে পত্রপত্রিকা এসেছে। তারপরে সরকার তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, একজনকে গ্রেপ্তার করবে। আর এই দুদক যতগুলির নামে মামলার আগে হয়েছিল, একজন আওয়ামী লীগ নেতাকে শাস্তি দিয়েছে? একজন দুর্নীতিবাজকে শাস্তি দিয়েছে? কোন দুর্নীতিবাজকে শাস্তি দেয়নি। এই যে মাঝখানে ক্যাসিনো কাণ্ড এখন কোথায় ঘুমিয়ে গেছে। এই যে বেঞ্জির এখন ঘুমিয়ে গেছে, নতুন করে মতিউর আসতেছে, নতুন করে আরো নাম আসতেছে, প্রতিদিন এই নাম আসতে আসতে দেখা যায় ওগুলি সব মানুষ ভুলেই গেছে। এই সরকার নিজে হলো দুর্নীতিবাজ। এর চেয়ে দুর্নীতিবাজ পৃথিবীতে আর কে থাকে? যারা মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, ভোট কেটে নেয়, রাতের বেলা ভোট করে নেয়, একতরফাভাবে ভোট করে। পৃথিবীর ইতিহাসে এমন, এটা এই সরকারের বিরুদ্ধে কি হওয়া উচিত? এই সরকার রাতের বেলায় ভোট করে নিল 18 সালে, 14 সালে বিনা ভোটে হয়ে গেল। এবার কি করলো? তার গঠনতন্ত্রে লেখা আছে, যদি একজনকে নমিনেশন দেওয়ার পর কেউ তার বিরোধিতা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কেউ স্বতন্ত্র ইলেকশন করলে তাকে বহিষ্কার করা। তার গঠনতন্ত্র ঠিক আছে। একজনকে নৌকামার্কে প্রতীক দিয়ে দিল, 10 জনকে বলে তুমি দাঁড়াও,
দেখা হলো ভোট বেশি সেন্টারে আনার জন্য, কিন্তু আসলে ভোট তারপরে কেমন করছে এটা লজ্জা থাকা উচিত। 3%, 7%, 10%, 12%, 15%, 70%, 90%, 100% উপরে ভোট কাস্ট হয়েছে। গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছে তারা যখন কথা বলে, এখন তো আর আওয়ামী লীগের লোকদের বড় কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আজকে আবার বোন বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বুঝতে অন্যায়, তারা শিশু তো, তারা তো কখন শেখে, তারা বুঝতে পারে না যে তাদের মধ্যে কি হয়েছে, তাদের আবার শিখতে হবে। আওয়ামী লীগের স্কুলে এসে, আওয়ামী লীগের দুর্নীতিবাদের স্কুলে এসে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিখতে হবে যে এটা না, এটা তো আপনাদের বিপক্ষে যায়নি, আপনাদের পক্ষে বুঝতেছেন না কেন। এই যে শিক্ষকদের অবমাননা করা, অসম্মান করা, যাদের কাছে আমরা শিক্ষা লাভ করেছি, যাদের শিক্ষা লাভ করে আজকে বাংলাদেশের বহু মানুষ আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো পর্যায়ে গিয়েছে, কেউ কেউ দুর্নীতিবাজ, আলাদা কথা, তারা কি বোঝে না এটা অন্যায় কি অন্যায়। আমরা একটু বিরতি নিয়ে আসবো, শেষ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিরতির পরে কথা বললাম। জি, প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি, আলোচনা যাচ্ছি মুক্তাপার কাছে। মুক্তাপা, আজকে অর্থ মন্ত্রণালয় বলছে, একটু মানে ক্লিয়ার করেছে আর কি, সর্বজনীন পেনশন নিয়ে, যে স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2024 সালের 1 জুলাই ও তৎপরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্তরা প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন, আর সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতায় আসবেন 1 জুলাই 2025 থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকার তো আগে সরকারি কর্মচারীদের উপর এটা আগে মানে ইয়ে করতে পারতো, সেটা না করে কেন আগে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে করতে গেল? দেখুন, সার্বজনীন পেনশন স্কিম যে নতুন স্কিমটা, এটা তো কিছু নীতিমালা আছে, সেখানে পরিষ্কার বলা আছে সার্বজনীন পেনশন ব্যবস্থার নতুন স্কিম সরকার, এর ফলে দেশের 400-র বেশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে, এটা লেখা আছে। এখন আপনি বলবেন যে সরকারিদের আগে শুরু করতো, তখন আবার সরকারিরা বলতো যে আমাদেরটা পরে দেন। কাউকে না কাউকে তো আসতে হবে। আমরা যদি এভাবে ইঁদুর বিড়াল খেলা খেলি তাহলে তো হবে না। যেহেতু সরকার মানে প্রবর্তন করেছে, তো সেটা সরকারি কর্মকর্তাদের প্রয়োগ করতে পারতো। হ্যাঁ, হতে পারতো, আবার না হলেই বা ক্ষতি কি, অসুবিধা কি? তখন হয়তো সরকারিদেরকে আগে নিত, পরে স্বায়ত্তশাসিত, আগে একই কথাই তো। হ্যাঁ, তখন হয়তো আবার এদেরকে পরে দিত, তাই না? ইউনিভার্সিটির শিক্ষকরা হয়তো তখন পরে হতো, আগে সরকারিরা হতো। তো এখানে কাউকে না কাউকে তো আগে আসতেই হবে, আর এটা তো গ্র্যাজুয়ালি সবাইকে এটাতে ইনক্লুড করা হবে। তাহলে আমি মনে করি যে এটা আসলে ওনাদের আরো একটু ধৈর্যের পরিচয় দেওয়া উচিত ছিল। তারপরে ওনারা স্বাধীন, ওনারা আন্দোলন করছেন, করুন, ওনারা শিক্ষক মানুষ, নিশ্চয়ই ওনারা যথেষ্ট বুঝে, ওনাদের বুঝে ওনারা করতেছে। কিন্তু আমি মনে করি যে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের এখানে কিছু করার নেই, এটা নির্বাহী বিভাগের উপর ন্যস্ত। তবে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য বিশেষ করে আর কোনো সরকারি পদক্ষেপ নেয়নি, এটা একটা ইউনিক একটা মানে পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা সরকার, যার ফলে মানুষ অসহায় অবস্থায় পতিত হওয়ার আগে সে যেন অন্তত টিকে থাকতে পারে, তার বিপদ আপদের সময়, বা যেন সে আজীবন একটা সুযোগ সুবিধা পায়, সেটার একটা ব্যবস্থা। এটা আমি মনে করি যে ইতিবাচক দিক। আর আমার ভাই এখানে অনেক কথা বললেন, আমি তো আসলে এত কথা বলতে চাই না, তারপরও আমাকে বলাতে হলো। দেখুন, আমার ভাই প্রমাণ করুক যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির আমলে যে দুর্নীতিগুলো হয়েছে, একটা দুর্নীতির বিচার তারা করেছে, প্রমাণ দিতে পারবে না। আমাদের সময় আমরা প্রমাণ দিতে পারবো। শেখ হাসিনার আমলে আপনি দেখেছেন, জননেত্রী শেখ হাসিনার আমলে আমরা 2-3 বছর আগেও আমরা দেখেছি কিভাবে যে ক্যাসিনো কাণ্ড থেকে দুর্নীতি, আরো অনেক শাহেদ কাণ্ড, হাবিজাবি, অনেক দুর্নীতিবাজদেরকে দুর্নীতির কাঠগড়া দাঁড় করানো, এখনো তারা জেলে আছে, আমরা দেখেছি, এখনো দেখছি আমরা। এই যে আইজিপি, তারপর সেনাপ্রধান, এগুলো তো আমরা দেখতেছি। এখানে তো আমরা তো কাউকে রেহাই দিচ্ছি না, কিন্তু ওনাদের আমলের কারো বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা নেওয়া হয়েছে বা মামলা করা হয়েছে, এরকম কিন্তু কোনো নজির আমরা দেখি না। আর উনি বারবার একটা কথা বলে, এতিমের টাকা তো বেগমজি আত্মসাৎই করেছেন, কারণ এতিমের টাকা দেওয়া হয়েছে এতিমদেরকে দেওয়ার জন্য, এতিমরা তো সেই টাকা পায়নি। ওনারা কিছু বললে বলে যে ওই টাকাটা তো একটা অ্যাকাউন্টে ছিল, সেটা ফুলে ফেপে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়েছে, এই জন্য কি দিয়েছিল? এতিমরা তো বঞ্চিত হয়েছে। আচ্ছা, বিএনপি কিন্তু একটা কথা বলেন যে রায়ে কোথাও লেখা নাই যে বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। অবশ্যই আছে, লেখা আছে, পরিষ্কার ভাবে বলা আছে, না লেখা আছে, এবং টাকা আত্মসাৎ করেছে, এই টাকা এতিমদের প্রাপ্য ছিল,
তা না দিয়ে উনি সন্দেহাতীত ভাবে তার এইটা বিরুদ্ধে কথা অপরাধ লেখা থাকতে প্রমাণিত পারে। হয়েছে। আপনি বলেন তাহলে- হাবিব ভাই। না আমি বলছি অবশ্যই লেখা আছে। এই লেখা তো থেকে থাকে, এই বাদ বাকি সময়টুকু সব ওনাকে দেন। না আমাকে সময় দেওয়ার দরকার নেই, আপনিই বললেন, সমস্যা নেই। লেখা তবে আছে, ঠিক আছে। মুক্তভাবে বেগম শেষ খালেদা করুন। জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে বলেই ওনাকে কোর্ট সাজা দিয়েছে। আচ্ছা, ব্যাস এটা হলো কথা আমার। জি। হ্যাঁ, এই যে কথাটা বললো হ্যাঁ, আর আর কোনো পয়েন্টে আমাকে জিজ্ঞেস করবেন? না, আবার আসবো। জি। আচ্ছা এই যে কথা আমি তো বলছি এখানে একেবারে অনিয়ারে বলছি, যদি বাংলাদেশে কেন যে কেউ যদি প্রমাণ করতে পারে বেগম খালেদা জিয়া এই টাকা আত্মসাৎ করেছেন, নিয়েছেন, খেয়েছেন, তাহলে আমি বলে দিচ্ছি ওপেন জায়গায় একবার ইলেকট্রিক করাত দিয়ে আমার গলা শিরচ্ছেদ করে দাও, আমার পরিবার আপত্তি করবে না। এইটুকু আমি বলতেছি। কেন? কোন ঘটনার সাথে সম্পৃক্ততাই নেই জি। এবং রায়ে পরিষ্কার আছে যে এতিমের টাকা আত্মসাতের কোনো প্রশ্ন নেই, যে উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। ক্ষমতার ব্যবহার করে আরেকটা কথা বলি, তো দণ্ডটা দিল কিসের ভিত্তিতে? আমাকে দণ্ড দিয়েছে, ধরেন আমাকে 4 বছরের সাজা দিয়েছে গাড়ি ভাঙচুরের মামলা, পুরানো মামলায়। তো গাড়িতে ভাঙেনি, গাড়িই নাই ওখানে, গাড়ি নাম্বার প্লেট নাই, চেসিস নাম্বার নাই, মালিক নেই, পড়েনি। সাধারণ ভাই, স্বামী, বেলাল, আমাদের মনিরুল আমাদেরকে 15 জনকে সাজা দিয়ে দিল। গাড়ি পড়ে দেখাতে পারবে, গাড়ি পড়েছে, কোন গাড়ি পড়েছে দেখাতে পারবে। ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দেওয়ার দরকার, সাজা দিয়েছে। এই সাজার জন্য একদিন অবশ্যই এর খেসারত কিন্তু দিতে হবে যারা সাজা দিয়েছেন বা দেওয়া হচ্ছে। আমি শেষ করি এবং আমি বলি, এই যে টাকাটা বললাম, আমার বোন বললো এতিমের টাকা, আমি তো প্রথমেই বলেছি যে এতিমের টাকা না, এটা এতিমকে দেয়নি। এটা অ্যাকাউন্ট করার সময় প্রাইম মিনিস্টার অফিস ফান্ড এটা লেখার কারণেই আজকে বলা হচ্ছে যে আমি এতিমের টাকা। পরিষ্কার পড়ে শোনাবো আপনাকে। কোনো নাই এখানে, আমি ঠিক আছে। জানি, আমি পুরা রায় আমি জানেন। পড়েছি, আমরাও পুরা পড়েছি, রায় আমাদের না, কাছেও আছে রায়। ওইটা পুরা রায় আমি পড়েছি। রায় এখানে আমরাও পড়েছি। টাকাটা কি সরকার দিয়েছে? আমাদের কুয়েত কাছেও আছে। কুয়েত ইয়ে দিয়েছে, সৌদি আরব সরকার দিয়েছে, তাকে সরকারকে দিয়েছে। টাকাটা দিয়েছিল জিয়া রহমান স্মৃতি রক্ষার জন্য। সেখানে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট খুলতে পারেন না, প্রাইম মিনিস্টার সবসময় ফান্ড নামে সেই সময় অ্যাকাউন্ট হয় না, তখন উনি প্রধানমন্ত্রী মাত্র, উনি তখন ই না এই ক্ষমতার উনি মালিক না, এক্সিকিউটিভ পাওয়ার তখন ওনার ছিল না, তখন রাষ্ট্রপতি। এই ভুলের জেদ ধরে এই যে মিথ্যাচার করে একবার দুইবার বললে পারা হয়, প্রতিদিন এটা বলা হয়। এত মিথ্যা কথা বলতে যতবার বলে তত পাপ হবে। এই ম্যাডাম খালেদাকে এইভাবে সাজা দেওয়ার কারণে যতবার মিথ্যা কথা বলছে, এই পাপ কোথায় নিয়ে যাবে আওয়ামী লীগ আমি জানি না। আমি শেষ আমি করি, reply দেই। উনি যে, হ্যাঁ দিবে, আমি বলি উনি যে বলছেন ধরেছে, কাকে ধরেছে? আজিজকে ধরেছে, বেনজিরকে ধরেছে, মজুরকে ধরেছে, আসাদকে ধরেছে, কাকে ধরেছে? মিডিয়াতে এসেছে, ওনাদেরকে টাকা পয়সা 100 কোটি টাকা উঠিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিল। এই যে আমি বললাম আমার পাবনার পৌরসভার মেয়র যে রবীন্দ্র ছেলে, ও 2 বছর আগে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, 2 বছর আগে। তাকে ইদানিং তাকে 3টে ইলেকশন অবৈধভাবে করে গেল, চলে গেল। এই যে কথা বলা হচ্ছে যে ক্যাসিনো, কই খবর আছে? আমরা শাহেদকে শেষ করি, এটা বলতে শাহেদ রিজেন্টের শাহেদ মিথ্যাচারটা কেমন দেখেন? শাহেদের সাথে আমার জেলখানে দেখা। শাহেদকে বললেন বলেন তো, ওরে ভাই হাবিব ভাই, আমাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে পাঠালো, আমাকে 3-4 দিন রাখলো অফিসে। রাখার পরে হঠাৎ করে একদিন হেলিকপ্টারে নিয়ে আমাকে চলে গেল সাতক্ষীরা, নিয়ে কাদা মাটির মধ্যে আমাকে ফেলে দিল, বোরকা টোরকা কিট দিয়ে ফেলে দিল, তারপর একটা ভাঙা অস্ত্র দিল, তারপর আবার আমাকে ঢাকায় নিয়ে আসলো। চিন্তা করেন, আচ্ছা আচ্ছা শাহেদ নিজে মুখে বলেছে, আচ্ছা। এবং এটা বাস্তব সত্য। এবং তার ম্যানেজার মাসুদ সে একই কথা বলছে, তাকে কয়েকদিন আগে আটকে রেখেছিল, তারপর তাকে গাছীপুরে এক জায়গায় নিয়ে আবিষ্কার করেছে। জি, আমরা- এই যে মিথ্যাচার, একটা সীমা থাকা আমি উচিত। বলবো, জি, আপনি বলেন ওই বেগম আচ্ছা, খালেদা জিয়ার তাহলে আমি বলি, রায়টা নিয়ে হ্যাঁ একটু সেটা বলতে বলছি, এর আগে 30 সেকেন্ড। তাইলে তো শাহেদ সাহেব যদি ওনাকে এই কথা বলে থাকে, তাহলে তো শাহেদ সাহেবের মামলাতে উনি একজন ভালো সাফাই সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে পারেন, তাই না? এবং আমি ওনাকে সাফাই আহ্বান সাক্ষী জানাবো, হবেন। আপনি সাফাই সাক্ষী হবেন। খালেদ অস্ত্রটা হলো নকল। শাহেদ না অবশ্যই হতে পারবেন। শাহেদ সাহেব আপনার কাছে স্বীকারোক্তি দিয়েছে, এই কথা বলেছে। আপনি শাহেদ সাহেবকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার সাফাই সাক্ষী দিবেন, যেহেতু উনি আপনাকে সরাসরি বলেছে। অতএব আমি সেটার অপেক্ষা করব। আর এরপর জিয়া অরফানেজ ট্রাস্টের আমি আপনাকে বলি, এখানে পরিষ্কার ভাবে আছে, প্রথম আলোতে আসছে। প্রথম আলোতে আপনি দেখুন 22 ফেব্রুয়ারি 2018 সালে, হ্যাঁ, দুপুর 12:56 জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে পেশ করা কুয়েতি দূতাবাসের সাফাই চিঠি, জমি কেনার বায়নাপত্র ও টাকার মোকদ্দমাকে জাল, সৃজিত ও কল্পকাহিনী বলেছেন বিশেষ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান। মামলার রায়ে বলা হয়েছে 1991 সালে প্রধানমন্ত্রীর
এতিম তহবিলের নামেই 4,44,81,000 টাকা এসেছিল এতিম তহবিলের নামে। অথচ খালেদা জিয়ার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টকে এই অর্থ দেওয়া হয়েছে বেসরকারিভাবে, সরকারি তহবিল গঠনের জন্য নয়। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে কিন্তু এতিমদের নামে কিন্তু টাকাটা এসেছিল। বিশেষ আদালত 632 পৃষ্ঠার এই রায়ে বলেছেন এই দুর্নীতির ঘটনায় মোট 2,10,71,643 টাকা 80 পয়সা আত্মসাতের ঘটনা ঘটেছে। তাহলে দুর্নীতি হয় নাই কে বলেছে? উনি যে বলছে দুর্নীতি কোথাও হয় নাই, পরিষ্কারভাবেই তো হলো। তারপরে শুনেন, আপনার সময় মিনিস্টার পড়ি নাই, আর তাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তারেক রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান কাজী সালিমুল হক কামাল, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার এবং তদানীন্তন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী সরকারের আর্থিক নিয়মকানুন সংক্রান্ত বিধিবিধানের বরখেলাপ করেও সরকারি অর্থ আত্মসাৎ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করার দায় সুনির্দিষ্টভাবে অভিযুক্ত হয়েছেন। এবং এই যে আরো অনেকগুলো কথা আছে, তাইলে তো বলাই আছে যে এতিমদের জন্য টাকা এসেছে। হাবিব ভাইয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে যে টাকাটা কোথাও খরচ হয়নি। আরে সেটা না তো, টাকাটা তো আত্মসাৎ, এতিমরা কি টাকাটা পেয়েছে? এতিমের টাকা তো এতিমদের জন্য টাকাটা এসেছে। আমি আপনাকে আবার রিপিট করতে চাই না হাবিব ভাই, একটু প্লিজ। এখানে লেখা আছে পরিষ্কার যে 1991 সালে প্রধানমন্ত্রীর এতিম তহবিলের নামেই, এটা আবার কোড আনকোড করা আছে, 4,44,81,000 টাকা এসেছিল। তাহলে সেই টাকা তো এতিম তহবিলের নামেই এসেছে, এতিমরা সেই টাকা পায়নি। না পাওয়া মানে কি? টাকা আত্মসাৎ। এই তো কথা হলো, এতিমদের হাতে কি সেই টাকা পৌঁছেছে? তারা কি সুবিধাভোগী হয়েছে? না পাওয়া মানে আত্মসাৎ। আমি তো প্রথমেই বলছি এতিমদের জন্য টাকাটা দেয়নি। এই যে এখানে পরিষ্কার রায় আছে, লিখেছে রায় দিয়েছে, ওদের রায় আছে, রায় আপনি বলছেন, হাবিব ভাই আপনি বলছেন যে রায় কোথাও নাই, এই কথা নাই তো। হ্যাঁ, তাহলে এই যে আমি পড়ে শোনাইলাম সেটা বলছে। হ্যাঁ, আত্মসাৎ বলছে, আত্মসাৎ টাকা আছে। আপনি পড়েন, আমি পড়ছি, আমি দেখছি। না তো দেখেন, আমি মিথ্যা কথা বলবো কেন আপনাকে? আমি দেখছি। এবং এবং টাকাটা আমি প্রথমেই বলছি টাকাটা এতিমের জন্য দেয়নি, বারবার বলছি। আরে উনি তো লিখবে, যে রায় লিখবে লিখবে না, আমাকে সাজা দিল কি আমি গাড়ি পুড়াইনি এটা লিখছে, আমি গাড়ি পুড়িয়েছি। আরে ভাই রায় যখন তাই আমি গাড়ি পুড়িয়েছি এটা দিতে, গাড়িতে পুড়ে নেই তো এরকম রায় দিবে, ওরা কি লিখতেই হবে? এখন আবার অন্য কথা বলতে, অন্য কথা বলবো না। এবং আমি বলছি, আমি যা বলি জেনে শুনে বলছি, আমি বললাম এইবার তার উত্তরটা আমি চাই। আচ্ছা, 2,10,00,000 টাকার হলো কেন মামলা? উত্তর চাই। টাকা তো 4,44,81,000 টাকা, তো মামলা কেন 2,10,00,000 টাকার হলো? উত্তর কি আছে? উত্তর বাকি টাকা কই? বাকি টাকা তো আপনি বলেন না। না, বাকি টাকা মামলা করলো না কেন? এতিমরা তো মামলা তো বর্তমান সরকার করেনি, মামলা করেছে 111 সরকার। 111 সরকার বর্তমান প্রধানমন্ত্রী 15টা মামলা করেছিল। না না, হ্যাঁ, 15টা মামলা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী হাজিরা দিচ্ছে, আবার সেগুলো আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। মামলা হয়, আপনারা তো হাজিরা দেন নাই। আমরা 4,44,81,000 টাকা তার কথা মতো, তাহলে 2,10,00,000 টাকা না, তার টাকা গেল কি? 8 টাকার বিরুদ্ধে কোনো কথা আছে? আমি তো প্রথমেই বলেছি এই টাকাটা এতিমের জন্য না, জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য দেওয়া, বাকি সেটা নিজে উনি নির্ধারণ করেছেন এটা। আর এটা পরিষ্কার ভাবে শরফুদ্দিন সাহেব আমেরিকান নাগরিক, তার কাছে জমি বায়না করেছিল 3,35,00,000 টাকা। সেখান থেকে এই টাকাটা সমুদয় টাকা তাকে দেওয়ার পরে জমির দাম বেড়ে যাওয়ার কারণে সে পরে জমি দিতে চায় না, সেই টাকা তার নামে দেওয়ার, সেই টাকা প্রথমে রেখে তার ছেলের নামে, তার ভাইয়ের নামে। তারপরে ওই অত ইন্টারেস্ট দেখে লাভ হবে না, তারপরে সেই টাকা বিভিন্ন চেকে টাকা ফেরত দিয়েছে, সেই টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে জমা আছে। যদি আমি জিয়া অরফানেজ ট্রাস্ট বললাম তো এটা এতিমের টাকাই না, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় কামালউদ্দিন সিদ্দিকী ভুলটা করেছিল, সেই ভুলের কারণে আজকে ম্যাডাম খালেদা জিয়া অযথা আজকে হয়রানির শিকার হচ্ছে। এখানে আসামি খালেদা জিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কোর্টের রায়, প্রধানমন্ত্রীর এতিম তহবিলে থেকে টাকা তুলে, আসামির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা কি বলছেন, যে প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে টাকা তুলে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ব্যাংকে গচ্ছিত রাখায় তা বেড়ে প্রায় 6 কোটি টাকা হয়েছে। বিশেষ আদালত তার রায়ে এই দাবি নাকচ করে বলেছেন, সঞ্চিত টাকা থেকে আত্মসাৎ না করলে এই টাকার পরিমাণ আরো বাড়ত। হ্যাঁ, তাছাড়া ঘোষিত লক্ষ্যে ব্যবহার না করে অনির্দিষ্টকাল টাকা ফেলে রাখা অপরাধ।
তাহলে কি বুঝা গেল? আরে জমি তো কিনে তাহলে কি বায়না বুঝা দিয়েছিল গেল? তো। উনি তো প্রথমে বলছিল রায় কোথাও জমি নাই, জমি এখন তো রায়টা বায়না তো দিয়েছিল। স্পষ্ট এখানে আপনার কাছে আমি দিতে জমি তো পারি, বায়না প্রথম দিয়েছিল। আলোতে এখন আসছে। এখন প্রশ্ন হচ্ছে প্রথমত সরকারের বিরুদ্ধে তো কত কথা লিখছে, সবকিছু সরকার না, স্বীকার করছে না। এখন আমি প্রথম আলোটা স্বীকার কেন করছে। বললাম, আপনারা তো প্রথম আলোটা পছন্দ যাক। করেন, প্রথম আলো প্রথম যাক। আলো তো আপনারা প্রথম পছন্দ আলো করেন, যাক যে দুই কথা আপনারা আমরা পছন্দ পছন্দ করেন করি না। প্রথম আলো। ভাই ভাই, আমার আমরা কথা হলো না, আমি শেষ আমরা করি। হ্যাঁ বলেন। আমি শেষ করে যে কথাটা এখানে এখন আমাকে বলতে দেন, হাবিব ভাই তো বলছে, তার কথা উত্তর আমি হাবিব দেবো। ভাই তো বলছে। না, এখানে অন্য আমি একটা প্রশ্ন। বারবার আমার কথা বলেছি হলো, শুনেন। তাহলে ওই 2 কোটি যদি 2 কোটি 40 লক্ষ টাকা হয়, তাহলে 2 কোটি 22 লক্ষ 40,000 বা 45,000 টাকা কোথায় গেল? হ্যাঁ আপনারা স্বীকার সেটা মামলা করেন। না। এখন আমি তো সেটা বলছি, মামলাটা হয়েছে, বাগেরহাটে আমি আপনাকে সেটাকে বলি, অবকারের মধ্যে মামলাটা হয়েছে 111 এর আমলে তৈরি হয়েছে। মামলা তো 111 বর্তমান নামে তো- সরকার করেনি, এই বর্তমান আওয়ামী সরকার লীগের করেনি। বর্তমান সরকার সেই জিয়া- মামলা সাক্ষ্য প্রমাণে যা প্রমাণিত হয়েছে সেটুকুনি তো এনাফ, সেইটুকুনি তো এনাফ। এই সরকার করেছে। 15টা মামলা হয়েছিল জিয়া তো। আরফানের ট্রাস্ট তাহলে আছে। আওয়ামী আবে- লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক শুনুন, মামলা হয়েছে, কত আওয়ামী লীগের কি নেত্রীর কি? বিরুদ্ধে অনেক মামলা কত হয়েছে, দুর্নীতি তার সেই বিরুদ্ধে। মামলাগুলো উনি ট্রায়াল ফেস করেছেন। আমরা আপনার কাছে ছোট করে জানতে চাবো যে আজকে প্রায় সপ্তাহখানেক পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। তো আপনারা বলছেন যে সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাচ্ছে না, তো আপনারা কেন তার জামিন আবেদন করছেন না, মানে উচ্চ আদালতে, যে তাকে বিদেশে যেতে দেওয়ার জন্য, জামিন নেওয়ার জন্য? কিসে জামিন? তাহলে যে কি সরকার জামিন কি তাহলে কিভাবে যাবেন বিদেশে, কিভাবে নেবেন? সরকার সাজা দিচ্ছে যেভাবে, আজকে উনি বাসায় থাকার অনুমতি পেয়েছে যেভাবে, নির্বাহী আদেশে দুদক আইনে আমি জিজ্ঞাসা করেছিলাম যেদিন ওনাকে মুক্তি দেওয়া হয়, মানে তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়, সেদিন খোরশেদ আলম বলেছিল যে আমি জানি না ওনাকে মুক্তি দেওয়া বাসায় থাকার অনুমতি দেওয়া হবে, আমি এটা পারে না, পারে না। এই সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারে। আমি যেমন আমার নিজের তো আবার অনেক প্রমাণ আছে বলতে পারে, আমি যেমন জামিন নিয়ে আসছি আপনার ওই যে গাড়ি পোড়ানোর মামলায়, আমার 2 দিন কোর্ট ছিল, আমি যাইনি। কেন? ওই কোর্টে যখন আমি শুনানি করব তখন আমার ওইটা বহাল করে দিবে, তারপর যাবো হাইকোর্টে, হাইকোর্ট বহাল করে দেবে। ম্যাডাম খালেদা 5 বছরের সাথে 10 বছর করে যেখানে, সেখানে কোন হিসাবে আপনি নিতে যাবেন? আপনি জামিন চাইতে যাবেন, জামিন কি দেবে তারা? জামিন দেবে তারা? একটা অমানবিক একটা সরকার। আপনি তো গিয়ে দেখতে পারেন। আমরা গিয়ে দেখলাম, গিয়ে 5 বছর সাজা 10 বছর হয় পৃথিবীতে কোনদিন? তারেক রহমানের নির্দোষী খালাস, এই যে বলে যে মানি লন্ডারিং মামলা, এই যে মিথ্যা যে কথাগুলো, কোন দেশে টাকা পাঠাচ্ছে বলতে পারবে না, এই যে মিথ্যা কথা, সেই মামলার নির্মাতাদের খালাস বেকসুর উচ্চ আদালতে তাকে 7 বছর জেল দিয়ে 10 কোটি টাকা জরিমানা করে দিল। কোথায় আছে এগুলি? এই সরকার একটা অনৈতিক সরকার, একটা ভোট ডাকাত সরকার। এর কাছে আইন কানুন কিচ্ছু নাই। এদের আইন কানুন এদের আল্লাহর পক্ষ থেকে এবং জনগণের জোয়ারে, আন্দোলনের জোয়ারে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে। না, আপনি প্রশ্নটা করে নিন। সেটা হচ্ছে যে দণ্ড স্থগিত রেখে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। এখন বিএনপির নেতাদের প্রশ্ন হচ্ছে যে যেহেতু দণ্ডটা স্থগিত করেছে সরকার এবং বেশ কয়েকটি শর্ত দেওয়া হচ্ছে, তার মধ্যে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে পারবেন না চিকিৎসার জন্য। তো বিএনপি নেতাদের প্রশ্ন হচ্ছে যে দণ্ডটা স্থগিত করলেই তো উনি বিদেশে যেতে পারেন, তো সেটা আসলে কেন করা হচ্ছে না? সেটা কি শুধু রাজনৈতিক কারণে? আমি আপনাকে প্রথম কথাটা বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 2টো মামলা অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে যে উনি দণ্ড ভোগ করছিলেন। তো উনি বয়োবৃদ্ধ ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বিশেষ ক্ষমতা যে 401 ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ওটা অনুবলে ওনাকে বাসায় সাজা স্থগিত করে বাসায় থাকার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছেন। এটা মানবিক কারণে দিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে, জননেত্রী শেখ হাসিনা। এখন ওই তখনই কিন্তু একটা কন্ডিশন ছিল যখন ওনাকে মুক্তি দেওয়া হয়। আমি আরেকটা কথা বলি, বেগম খালেদা জিয়ার জন্য যা কিছু করেছেন সেটা শেখ হাসিনাই করেছেন ওনার কল্যাণার্থে। কি করেছেন? বিএনপি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য 1 মিনিটের আন্দোলনও করে নাই, তারপরে আইনি যুদ্ধে লড়াই করেও তার জন্য জামিন পায় নাই, অথচ শেখ হাসিনাই কিন্তু বেগম খালেদা জিয়াকে সাজা স্থগিত করে বাসায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে যা করার করেছেন শেখ হাসিনাই করেছেন। এবং ওই যখন ওনাকে সাজা স্থগিত করে বাসা থাকার ব্যবস্থা দেওয়া হয় তখন ওনার কি একটা শর্তই ছিল যে উনি বিদেশ যেতে পারবেন না, এবং ওই শর্ত মেনেই কিন্তু ওনারা বেগম জিয়াকে বাসায় নিয়ে গিয়েছিলেন। এটা হলো প্রথম কথা। এখন যদি আবার ওনাদের সেম সিটিং এ ওনারা, যেহেতু ওনাকে এরকম একটা আদেশ দেওয়া হয়ে গিয়েছে, এটা তো কোর্টের হাকিম নড়ে তো হুকুম নড়ে না, হয়ে গেছে। এখন যদি ওনারা মনে করে যে ওনারা আবার
ওনারা বিদেশ যেতে চায় বা অন্য ফার্দার কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাহলে তো বেগম জিয়াকে আবার জেলে যেতে হবে, গিয়ে আবার ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন করতে হবে, হ্যাঁ, যে আমি এখন বিদেশে চিকিৎসার জন্য যেতে চাই। সেটা তখনকার বিষয়, কোর্ট তখন বিবেচনা করে কিনা বা কিছু। কিন্তু এখন এই অবস্থায় কোনোভাবেই সম্ভব না, কারণ একটা অর্ডার অলরেডি পাসড, একজন আইনজীবী হিসেবে আমি যেটা বুঝি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আপনি কি মনে করেন, এই হাবিব ভাইয়ের কথা কি বলবো, হাবিব ভাই একজন কেন্দ্রীয় নেতা, ওনাদের নেতারা ওনারা আইন মানে না, ওনারা সংবিধান মানে না, আইনের শাসনে বিশ্বাস করে না, ওনারা প্রতি মুহূর্তে বলে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়েছে, উনি দণ্ডপ্রাপ্ত, যার কারণে উনি জেলে ছিলেন, এখন ওনার সাজা স্থগিত। এই কথাটা ওনাদেরকে মানতে হবে, কিন্তু ওনারা বলতেছে না সরকার নাকি তাকে সাজা দিয়েছে। এই কথা কি ধোপেটিকে কখনো, মানে ওনারা কিন্তু কখনো সংবিধান, আইনের শাসন, আইন আদালত কিচ্ছু মানতে চায় না, ওনারা গায়ের জোরে কথা বলবে। আজকে ওনারা কথায় বলে যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন, আমাদের এতদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করব। আপনি দেখেছেন কালকে না পরশু ওনাদের সেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কর্মসূচি সূচি হয়েছে, 2-4 জন কর্মীও আসে নাই এই আন্দোলনের কর্মসূচিতে, আসে নাই, আমরা পত্রিকায় দেখেছি, আসে নাই। এবং বেগম খালেদা জিয়া একটু সুস্থ, আমি শেষ কথাটা বলি, বেগম খালেদা জিয়া একটু সুস্থ হওয়ার কোনো স্কোপ নাই, ওনাকে 2 দিন পরে হসপিটালে পাঠায়। মানে অসুস্থতা নিয়ে, ওনার অসুস্থতা নিয়ে ওনারা রাজনীতি করতেছে, এটাকে ঢাল হিসাবে ব্যবহার করে। আমি আমার তো আরো বলার ছিল, উনি যেটা যেগুলো বলছেন না আমার কথা হাবিব ভাই অনেক ম্যাডাম খালেদা না অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, আমি শেষ মানে টাইম ওভার। আমার কথা হলো যে দেখুন আমি একটা কথা বলতে চান, সেটা হলো যে ম্যাডাম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী অনুকম্পা দেখিয়ে, আরে অবশ্যই অনুকম্পা দেখিয়েছে, শাস্তি দেওয়া হাবিব ভাই, এটা আপনি স্বীকার করতে হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।